হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শরীফুল ইসলাম তারেক। আপনাদের স্বাগত জানাচ্ছি উইমেন ক্রিকেট এই অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদেরকে নিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদের কোনো জিজ্ঞাসা এবং মতামত থাকলে আমাদের ইনবক্সে আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব সেটার উত্তর দেবার জন্য। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ সাকিব আল হাসানের ডুজ অ্যান্ড ডোন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো বরাবরের মতো আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে আছেন মিজানুর রহমান দেওয়ান স্যার। তো চলুন দর্শক, আমরা দেখে আসি সাকিব আল হাসানের ডুজ অ্যান্ড ডোন্ট নিয়ে আমরা একটা বিশ্লেষণধর্মী আলোচনা উপভোগ করি। ধন্যবাদ। ধন্যবাদ তারেক। শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় সাকিব আল হাসান, ডুজ অ্যান্ড ডোন্টস। তো প্রথমেই সাকিব আল হাসানকে অভিনন্দন, কারণ সাকিব আল হাসান আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট টিমের আবার উনি ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে পুনরায় দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। তো আমি সাকিব আল হাসানকে আমার পক্ষ থেকে অভিনন্দন। তো এই যে উনি দায়িত্বপ্রাপ্ত হলেন, তো ওনার সামনে কি করণীয় অ্যাজ এ ক্রিকেটার এবং অ্যাজ এ ক্যাপ্টেন, সেই ডুজ অ্যান্ড ডোন্টসই আমরা আজকে আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাজ এ পার্সন হিসেবে সাকিব আল হাসানের করণীয়। সাকিব আল হাসান দীর্ঘদিনের একটা লম্বা কেরিয়ার, গৌরবময় ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটকে বহুদূর এগিয়ে নিয়ে গেছে তার ব্যক্তিগত পারফরমেন্স এবং তার টিম বন্ডিং, দলীয় পারফরমেন্সের ভিত্তিতে। সাকিব আল হাসান দীর্ঘদিন যাবৎ বিশ্বের নাম্বার 1 ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের জাতীয় দলের ক্রিকেটার, পাশাপাশি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তার পারফরমেন্স তিনি ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছেন। তো সাকিব আল হাসানকে এখন যে বিষয়টা হচ্ছে, যেহেতু সাকিব আল হাসান এখন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন, তো প্রথমে তো যে ব্যক্তিগত বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের ক্রিকেটটা কিন্তু একটা মাইন্ড গেম। খেলার মাঠের বাইরেও ক্রিকেটের একটা মাইন্ড সেট আপ আছে। তো আমি মনে করি যে সাকিব আল হাসানকে প্রথমে এই মাইন্ডটা সেট করে নিতে হবে যে এখন উনি আবার ক্যাপ্টেন হিসেবে উনি পারফর্ম করতে যাচ্ছেন। ওনার ব্যক্তিগত পারফরমেন্স যেমন গুরুত্বপূর্ণ, দলীয় পারফরমেন্স এবং টিম পরিচালনা করার ক্ষেত্রেও তার একটা ভূমিকা রয়েছে। ব্যক্তিগত বলতে আমি আসলে সাকিব আল হাসানকে বলবো যে তার ব্যাটিং পারফরমেন্সটাই আমাকে বেশি তাগাদা দেয়, যে তার কাছ থেকে ভালো কিছু পাওয়া, বড় বড় ইনিংস পাবো, সেটি আমি আশা করি। বিগত ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফলতম ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান, ভালো পারফরমেন্স করেছেন, সারা বিশ্ব তার পারফরমেন্স দেখেছে। তো আশা করি যে এই ওয়ার্ল্ড কাপেও তার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এশিয়া কাপেও থাকবে, এবং আমি তাকে এখন পর্যন্ত নাম্বার 1-এই আমরা ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে আমরা তাকে আশা করি। তো আমি আশা করি যে নাম্বার 1 পজিশনেই সাকিব আল হাসান ওয়ান ডাউন পজিশনে উনি খেলবেন, এটা আমার দৃঢ়ভাবে আশা এবং আমি এটাই চাই। তো সাকিব আল হাসানের এখন যে জিনিসটা করণীয়, ব্যাটিং এ তার যে শর্টফলগুলো আছে, আশা করি উনি সেগুলো ওভারকাম করবে, বড় বড় ইনিংস আমাদেরকে উপহার দেবেন। পাশাপাশি বোলিং এ তো অসাধারণ সাকিব আল হাসান, আমাদের অন্যতম একটা আস্থার জায়গা সাকিব আল হাসান। তো যত দ্রুত উনি বোলিং এ আসবেন এবং ওনার উইকেট টেকিং যে হ্যাবিট সেটা উনি অব্যাহত রাখবেন এবং দলের পারফরমেন্সে ভূমিকা রাখবেন। ক্যাপ্টেন হিসেবে সাকিব আল হাসানের অনেকগুলো গুরু দায়িত্ব রয়েছে, কারণ একজন ক্যাপ্টেনের দল পরিচালনা করা, মাঠে তার সর্বসর্বা অধিকারী হচ্ছেন ক্যাপ্টেন নিজে। সাকিব আল হাসানকে আমি প্রথমে যদি এইভাবে বলি যে পুরো টিমের মধ্যে তার একটা বন্ডিং থাকতে হবে, স্ট্রং বন্ডিং থাকতে হবে। আমরা বাইরে থেকে যে বিষয়গুলো পর্যালোচনা করি, ওই যেগুলো অভিযোগ থাকে, সবকিছুকে দূরে সরিয়ে দিয়ে তাকে টিম বন্ডিং অ্যান্ড টিম কম্বিনেশনের প্রতি মনোযোগী হতে হবে। যেমন একটা উদাহরণ বলি, ইনশাল্লাহ আশা করি যে তামিম ইকবাল বাংলাদেশ দলের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলবেন। তামিম ইকবাল যদি ভালো পারফরমেন্স করবে, আমি চাইবো সাকিব আল হাসান তাকে জড়িয়ে ধরুক এবং টিমের অন্য সবাইকে যেমন অনুপ্রাণিত করে তাকেও করুক। একইভাবে সাকিব আল হাসান যখন পারফরমেন্স করে, তখন দলের অন্য সদস্যের মতো তামিম ইকবালও তাকে জড়িয়ে ধরে সেটা সমভাবে তা সেলিব্রেট করুক। তাতেই বোঝা যাবে যে আমাদের দলের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো মতভেদ নেই, সবাই মিলে একটা দল। এইভাবে আমি বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখতে চাই। সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সের ব্যাপারে বলতে গেলে প্রথম যে কথাটা বলবো, তার যাত্রা শুরু হবে টস থেকে। আমাদের দেশে প্রথমত দেখা যাচ্ছে যে রিসেন্ট পাস্টে আমরা দেখলাম ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দল ইন্ডিয়ার এগেনস্টে টসে জিতলো, কিন্তু তারা কি করলো, ইন্ডিয়ান দলকে ব্যাটিং করতে দিল এবং ইন্ডিয়া খুব সামান্য টার্গেট দিল,
211-14 এরকম একটা রানের টার্গেট দিল, কিন্তু বাংলাদেশ সেই রানটা চেস করতে পারলো না। কেন পারলো না? ইটস এ প্রেশার। বাংলাদেশ টিম যখন কোনো ম্যাচে টসে জিতবে, ক্যাপ্টেন যখন জিতবে, তাকে আগে মনস্থির করতে হবে সে কার বিরুদ্ধে খেলছে। যদি এমন কোনো টিমের বিরুদ্ধে বাংলাদেশ টিম খেলে, টসে জিতলো ক্যাপ্টেন, দেখা গেল যে সেই দলটা ব্যাটিং বেস দল, যেমন ইন্ডিয়াকে আপনি টসে জিতে কখনো ব্যাটিং এর আমন্ত্রণ জানাতে পারেন না, কারণ ইন্ডিয়া হচ্ছেন একটা ব্যাটিং স্ট্রেংথ ওয়ালা একটা দল। তো কাজেই আপনাকে প্রথমেই মাইন্ডসেটটা করতে হবে, তাকে যদি আপনি নিজে ব্যাটিং নিয়ে তাকে বোলিং এ পাঠান। তো এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা ওয়ার। তো প্রথমে হচ্ছে এই বিষয়টাকে ক্যাপ্টেনের মনোযোগী হওয়া উচিত। তো আমার মনে করি ক্যাপ্টেনের একটা বড় গুরুত্বপূর্ণ রোল আছে, যে তার দলটাতে সে টসে উইন করলে কি করবে, এটা তার প্রি ম্যাচেই তাকে সেট করতে হবে। যেমন অনেকগুলো সেন্সিটিভ টস আছে, যেমন মনে করেন ধরেন আফগানিস্তান, হ্যাঁ, আয়ারল্যান্ড, এইসব দলগুলো যেগুলো থাকে, যেগুলোর কাছে আমাদের খুব নেক এন্ড নেক কম্পিটিশন থাকে, এইসব দলের বিরুদ্ধে বাংলাদেশের উচিত টসে জিতেই ব্যাটিং করা, একদম ফিয়ারলেসলি ক্রিকেটটা খেলা, 300+ একটা স্কোর করা, তারপর তার বোলিং এ আসা। এখন আমি যদি এই ধরনের একটা শেকি কোনো দলের সাথে প্রথমে তাকে ব্যাটিং এর একটা দিই, তারা যদি 300-র উপর রান করে, তাহলে খেলাটা আমরা প্রথম দিকে হেরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ইটস এ প্রেশার ম্যাচ। ওয়ার্ল্ড কাপে অনেক নজির আছে, আমরা আমাদের যে আন্ডারডগ দলের কাছে আমরা হেরে গেছি। কেন? এটা হচ্ছে নার্ভ, চেস করতে আমরা পারিনি। আমাদের একাধারে 7-8টা ব্যাটসম্যান কলাপ করেছে। তো যে কারণে আমি বলবো ক্যাপ্টেন্সির একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে টসে জেতা, এবং ব্যাটিং না বোলিং সেটা যুগোপযোগী ভাবে সিদ্ধান্ত নেওয়া, কার এগেনস্টে খেলছে তার উপরে। সাকিব আল হাসানকে আমি মনে করি এই ক্ষেত্রে যেন তার বিচক্ষণতা সে পরিচয় দেয়। দ্বিতীয় ক্যাপ্টেনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে কোনো একটা ওয়ানডে ম্যাচে ক্যাপ্টেন পুরো দলকে অপোনেন্ট দলের এগেনস্টে 50 রান কম দিতে পারেন অথবা 50 রান বেশি দিয়ে দিতে পারেন, শুধুমাত্র তার ক্যাপ্টেন্সির কারণে। যেমন ধরেন, ক্যাপ্টেনের একটা বড় গুরুত্বপূর্ণ হচ্ছে ফিল্ড পজিশন, ফিল্ড সেটিং করা। আমাদের অনেকগুলো পজিশন আছে, যে পজিশনগুলোতে ফিল্ডার একদম খেলার শুরু থেকে শেষ পর্যন্ত রাখা প্রয়োজনীয়। যদিও আপনারা জানেন আমাদের বোলিং রেস্ট্রিকশন আছে, ফিল্ডিং রেস্ট্রিকশন আছে, যে কখন কোন পজিশনে কতজন, আমরা ফার্স্ট 10 ওভার কতজন, 15 ওভার কতজন, আমরা সেটাকে আমরা বলতে পারি পাওয়ার প্লে 1, 2, 3। তো কাজে সেই ক্ষেত্রে আমাদের, তারপর আমরা যদি ধারাবাহিকভাবে দেখি, যেমন একটা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে যদি আমরা ডিপ পয়েন্টে যদি একজন ফিল্ডার রাখি একদম শুরু থেকে, যখন আমার 30 গজের বাইরে মাত্র 2জন প্লেয়ার অ্যালাউড, আমি যদি এই পজিশনটাকে অব্যাহত রাখি, আপনি একদম নির্ঘাত আপনি ম্যাচে 30 থেকে 40 রান আপনি সেট করতে পারবেন। কারণ আপনি কাভারের থেকে যে ড্রাইভগুলো আসবে, যদি আপনার ডিপ কাভার অথবা ডিপ পয়েন্টে ফিল্ডার থাকে, অবশ্যই সে 4 রানকে 1 রানে পরিণত করতে পারবে। তো কাজে আপনার প্রত্যেকটা ড্রাইভে কিন্তু আপনার 3 রানের একটা সেভিংস থাকবে। তো আমি মনে করি সাকিব আল হাসানকে এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ হতে, যখন প্রথম পাওয়ার প্লে থাকবে, 2টা পজিশনের মধ্যে একটা পজিশন অবশ্যই ডিপ পয়েন্ট অথবা কাভারে অবশ্যই আপনি ফিল্ডার রাখবেন, সেকেন্ডটা আপনি বুঝে নেন আপনার কোথায় রাখতে হবে ফিল্ড রেস্ট্রিকশনের ক্ষেত্রে। এবং আমি আপনার কাছে এটা আশা করবো, অল থ্রু একদম 50 ওভার পর্যন্ত আপনি ডিপ পয়েন্ট অথবা কাভার ফিল্ডার আপনি অব্যাহত রাখবেন, তাহলে আপনি দেখতে পাবেন প্রতি ম্যাচে মিনিমাম আপনি 40 থেকে 50 রান আপনি সেভ করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার বোলিং এর সময় আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ক্যাপ্টেন হিসেবে আপনি সবসময় মাথায় রাখতে হবে, আপনি কখনো 5 জন বোলারের উপর নির্ভরশীল দল আপনি রাখবেন না। আপনাকে বোলিং অপশন রাখতে হবে মিনিমাম 6 থেকে 7 জন, যারা পার্ট টাইম বোলার হইতে পারে, বাট তারা বল করতে পারে। কেননা আমাদের যারা রেগুলার বোলার আছে, আপনাকে ধরে নিতে হবে কোনো না কোনো বোলার পানিশড হবে, মার খাবেই। এবং আমাদের পূর্ব অভিজ্ঞতা আমরা দেখেছি, যেমন আমাদের মুস্তাফিজ, অনেক ম্যাচে তাসকিন, তারপরে আমাদের হাসান, তো ওরা কিন্তু প্রায় আমরা দেখছি মার খাচ্ছে ইবাদত। তো কাজে আপনাকে ধরে নিতে হবে যে কোন ক্রুশিয়াল পয়েন্টে, আমাদের ক্রুশিয়াল পয়েন্ট বলতে মনে করেন যে কোনো একটা দলের বিরুদ্ধে আমরা বাংলাদেশ টিম বোলিং করছি, দেখা গেল আমরা হয়তো প্রথম 10 ওভারে 2 উইকেট নিয়ে নিয়েছি অথবা তারও বেশি, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার দলের কোন বোলারটা কম্পিটিটিভলি রান বেশি দিয়ে দেয়, তাহলে ওই সময়টার মধ্যে আমার একটু 5th বোলার 6th বোলারটা আমাকে ব্যবহার করে নেওয়া উচিত। তো বোলারিং চেঞ্জের ক্ষেত্রে আমাকে খুব গুরুত্ব দিতে হবে, এবং কাকে দিয়ে কোন বোলার করাবো, এবং যে বোলার আমার যে ইন দ্যাট পার্টিকুলার যেটা মার খাবে, তাকে নিয়ে আর বোলিং একদম শেষ করা পর্যন্ত না যাওয়া। আমাদের অনেক পূর্ব ইতিহাস আছে, যে যেমন দেখা গেছে একজন বোলার প্রথম 5 ওভারে অনেক রান দিয়েছে, কিন্তু ক্যাপ্টেন আবার করেছে শেষের আবার 5 ওভারে বল করতে এসেছে, এবং ওই বলার একদম ডিজাস্টার করে দিয়েছে আমাদের বাংলাদেশ দলকে, রানের পর রান দিয়ে আমাদের দলকে হারিয়ে দিয়েছে। তো কাজেই ক্যাপ্টেনকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে ইটস নট হিজ ডে, তার দিন না, কাজেই তাকে দিয়ে আর বল করাবো না, কাজেই এই 5টা ওভার অথবা 4টা ওভার আমি কাকে দিয়ে করাবো, এটা গুড ক্যাপ্টেন্সির উপর ডিপেন্ড করে। তো কাজেই তাকে এই সিদ্ধান্তটা অবশ্যই তাকে নিতে হবে। আর আরেকটা যে বিষয় হচ্ছে,
ক্যাপ্টেনকে সবসময় চিন্তা করতে হবে যে আমার অপোনেন্টটা কি। টিম সিলেকশনের ক্ষেত্রে যখন তাকে ওইটাও চিন্তা করতে হবে যে আজকে আমাদের বেস্ট 11 কম্বিনেশনটা কি হবে। এইটা নিয়ে তার বোর্ডের সাথে হোক, তার কোচের সাথে হোক, সিলেক্টরের সাথে তাকে সেটা তার রাইট থাকতে হবে এবং তাকে সেটা বুঝাতে হবে যে আমি এই বেস্ট 11 নিয়ে আমি আমার দলটাকে জিতাতে পারবো। তো কাজে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। ক্যাপ্টেনকে, বর্তমান ক্যাপ্টেনকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। 7 পজিশন নিয়ে অনেক কানাঘুষা আছে। আমি ক্যাপ্টেনকে বলবো দলের মধ্যে এই জিনিসটা আনো যে তোমরা এমন ভাবে ব্যাটিং করো, আমরা এমন ভাবে ব্যাটিং করি যে 7 পজিশনে আমাদের যেতে না হয়। আমরা টপ 6 প্লেয়ারই যথেষ্ট, আমরা সেইভাবে দল করবো। আমরা প্রথম 6 জন প্লেয়ারই 300+ রান করবো, ফরগেট অ্যাবাউট 7 প্লেয়ার। কারণ আমাদের দেশে সাধারণত দেখা যাচ্ছে যে 7 পজিশনে যে খেলতে আসেন উনি যদি ভালো পারফর্ম না করে বাকি উইকেট গুলো এই 10 থেকে 20 রানের মধ্যে বুক হয়ে যায়। এটা একদম বাস্তব কথা। বাকি আমাদের ব্যাটসম্যান ব্যাটিং করতেই পারে না। তো যে কারণে আমি বলবো যে নাম্বার 7-এ যিনি আসবেন অবশ্যই উনি যেন একটা ভালো ইনিংস খেলেন, সেটা যেমন আমি প্রত্যাশা করি, তার অভিজ্ঞতাকে প্রত্যাশা করি। পাশাপাশি ক্যাপ্টেনের কাছে এই জিনিসটা বলবো, দলের মধ্যে এই জিনিসটাই করা, সবাই সবার জন্য দায়িত্ব পালন করেন। যেমন ক্যাপ্টেন যদি মোটিভেট করে যে ওপেনিং ব্যাটসম্যান তোমাদের কাছ থেকে আমি চাই নিরবিচ্ছিন্ন তোমরা 10 ওভার খেলবে অথবা 15 ওভার খেলবে, তোমরা ভালো মতো পারফর্ম করবে, রান রেটটা ঠিক রাখবে। বর্তমান সময়ে ক্যাপ্টেনের দায়িত্ব হচ্ছে পুরো টিমকে এই জিনিসটা বোঝানো, ব্যাটিং ফার্স্ট মানেই হচ্ছে 300+ রান। আপনি যদি ম্যাচ জিততে চান তাহলে অবশ্যই 300+ অথবা তার চেয়ে বেশি রান করা আপনার জন্য দরকার। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি রান চেস করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার বোলিং লাইন অ্যান্ড লেন্থ এবং কোন বলার শাফেল করবেন ক্যাপ্টেনের জন্য সেই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজেই ডুজ অ্যান্ড ডোন্টসে আমি সাকিব আল হাসানের বিষয়ে বলবো, নির্দ্বিধায় বাংলাদেশের সবচেয়ে ইন্টেলিজেন্ট ক্যাপ্টেন এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। বা সাকিব আল হাসানকে এই জিনিসগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কিন্তু তাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময় যে আমাদের একটা বলার একের পর এক বলে মার খাচ্ছে, কিন্তু ক্যাপ্টেন তার কাছে আসে না, তাকে বলে না যে কোন লাইন লেন্থে তাকে বল করতে হবে। যেমন সাপোজ একটা উদাহরণ দিই, যখন অপোনেন্ট ব্যাটসম্যান মনে করেন যে 6 ডাউন 7 ডাউন হয়ে গেছে, তখন আসলে তাদের বোলাররা ব্যাট করতে আসে। আমাদের বোলাররা তাদের এগেনস্টে বল করে মনে করেন বাউন্সার, স্লো ডেলিভারি, এগুলো কোনো উইকেট টেকিং বল না, বরঞ্চ দেখা যায় যে ব্যাটসম্যান না সেও তখন ভালো শট খেলে বেড়ায়, 6 মেরে দেয়, 4 মেরে দেয়। ওই সময় আসলে আমাদের বলারদের দায়িত্ব হচ্ছে একটু গুড লাইন লেন্থে বল করার, কারণ ওরা তো রেগুলার ব্যাটসম্যান না। আমাদের বলাররা ওই সময় দেখা যায় যে শর্ট পেস ডেলিভারি দেয়, স্লো ডেলিভারি দেয়। উল্টা ওই যে নন ব্যাটার, যে জেনুইন বলার, সেই তখন ভালো পারফর্ম করে ফেলছে। তো কাজে আমার মনে হয় যে আমাদের ক্যাপ্টেনকে এই জিনিসগুলোকে বলারদেরকে মনে করে রাখা দরকার যে তোমাদের পারফর্ম করার মেন দায়িত্ব যেটা, তোমরা সেটা পারফর্ম করো। যে লাইন লেন্থে ডেলিভারি দেওয়ার কথা সেটা, কারণ যখন টিমটা খেলতে থাকে ক্যাপ্টেন ছাড়া এটা নিয়ন্ত্রণ করার বাইরে আর কেউ নেই। কাজেই ক্যাপ্টেনকে আমি বলবো কোনো বলার যদি খারাপ করে তাহলে অবশ্যই তাকে শুধরানোর জন্য সাথে সাথে পরামর্শ দেওয়া। যদি আপনি ক্যাপ্টেন যদি সিকিউর ফিল না করেন তাকে সেখান থেকে উইথড্র করা, পরবর্তী স্পেলগুলো তাকে দিয়ে না করো, এগুলো করলে অবশ্যই টিম সবসময় একটা ভালো পারফরমেন্সের দিকে থাকবে এবং সবাইকে উদ্দীপন করবে। এবং সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে সাকিব আল হাসানকে যেটা চিন্তা করতে হবে যে সাকিব আল হাসান দলের সাথে আছেন, থাকবেন এবং একটা জয় নিয়ে বেরোবেন। এবং আগামী বিশ্বকাপে আমি এবং আসন্ন এশিয়া কাপে মনে করি এশিয়া কাপ আমাদের একটা ফাইনাল অ্যাসিড টেস্ট, এইখানে আমরা ভালো করব এবং ইনশাল্লাহ সাকিব আল হাসানের এই শুভকামনা রইল আমরা যেন এটা কাপ জিততে পারি। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত এবং কোনো জিজ্ঞাসা বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমরা দ্বিতীয় কোনো এপিসোডে সেই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের যে বিশ্লেষক আছে আমরা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।